যে এখানে মসজিদ না সরালে পরে এখানে শুধু একটা আধার কার্ড দেখিয়ে বাইরের লোক ঢুকে যায়, এটা অত্যন্ত একটা আনসেফ প্রক্রিয়া। তখন এত বড় স্পর্ধা, একজন লিখলো যে না, মসজিদ ওখানেই থাকবে, আপনারা এয়ারপোর্ট সরিয়ে নিয়ে যান। বুঝে দেখো, তৃণমূল সরকার বা বামফ্রন্ট সরকার তারা তো এসব নিয়ে মাথা ঘামাতো না, তারা খালি নিজেদের ভোট ব্যাংক নিয়ে মাথা ঘামাতো, সেই জন্য এতদিন সরেনি। মিশে গেলে সায়নীর সঙ্গে আপনিও মিশে যাবেন? সায়নীর সঙ্গে আমি মিশে যাব? এতদিন তো তোলাবাজি চলছিল, এতদিন তো খুন খারাপি চলছিল, এতদিন তো তৃণমূলের যত চুরি চামারি এই পার্থর চাকরি দেবার জন্য লোকের কাছ থেকে টাকা তোলা এগুলো চলছিল। তো যে সরকার এতদিন ছিল তাদের প্রধান আয়ের রাস্তাই ছিল তোলাবাজি, নষ্টামি, এইভাবে চাকরি বেচে টাকা তোলা ইত্যাদি। এগুলো এবার বন্ধ হবে এবং এটা এর পক্ষে এটা অত্যন্ত, বিনিয়োগের পক্ষে একটা অত্যন্ত শুভ লক্ষণ। তোমার ভয়েস চাইলে তুমি আপত্তি করবে, আমার ভয়েস চাইলে আমি আপত্তি করব, খুব চেঁচিয়ে বলবো। আমি তো রোজ দুবেলা এখানে ভয়েস দিচ্ছি, টিভিতে দিচ্ছি, তুমিও প্রশ্ন জিজ্ঞেস করছো, তুমিও দিচ্ছ, তাহলে অভিষেক কেন এত আপত্তি করছেন? এয়ারপোর্ট থেকে মসজিদ সরছে, কিন্তু এই মসজিদ নিয়ে অনেক তর্ক বিতর্ক, অনেক নানান আলোচনা আপনারা দেখেছেন। এর অবশেষে মসজিদ সরছে। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। রানওয়ে থেকে আপনারা ক্ষমতায় এলেন, হঠাৎ করে মসজিদ কেন সরছে? হঠাৎ করে তো নয়, বহুদিন থেকে এয়ারপোর্টস অথরিটির একটা দাবি ছিল যে এখানে মসজিদ না সরালে পরে এখানে শুধু একটা আধার কার্ড দেখিয়ে বাইরের লোক ঢুকে যায়, এটা অত্যন্ত একটা আনসেফ প্রক্রিয়া এবং এর ফলে বিমানবন্দরের এবং বিমান যাত্রীদের নিরাপত্তা ব্যাহত হচ্ছে। অতএব এই দাবিটা এবং প্রয়োজনটা অনেকদিন থেকে ছিল, কিন্তু আগে যে সরকার ছিল, তৃণমূল সরকার বা বামফ্রন্ট সরকার, তারা তো এসব নিয়ে মাথা ঘামাতো না, তারা খালি নিজেদের ভোট ব্যাংক নিয়ে মাথা ঘামাতো, সেই জন্য এতদিন সরেনি। এই উচিত পদক্ষেপটা এতদিনে হচ্ছে। তুমি শুনলে আশ্চর্য হয়ে যাবে যে একটা সময় যখন আমি কোথাও এটা গিয়েছিলাম, তারপরে প্লেনে করে যখন ফিরি, প্লেন থেকে খুব পরিষ্কার দেখা যায়, এই যখন নামছে তখন এই মসজিদটা দেখা যায়। তো সেখানে আমি মসজিদটা দেখে তারপরে বাড়ি ফিরে আমার মনে হলো এর সম্বন্ধে কিছু করা উচিত, বা গাড়িতে যেতে যেতেই মনে হলো, তখন আমি একটা টুইট করে দিলাম, যেটাকে এক্স বলে এখন, সেখানে টুইট করে দিলাম যে এই মসজিদটা সরানো উচিত। তখন এত বড় স্পর্ধা, একজন লিখলো যে না, মসজিদ ওখানেই থাকবে, আপনারা এয়ারপোর্ট সরিয়ে নিয়ে যান। বুঝে দেখো, যাই হোক, এখন উচিত পদক্ষেপ হয়েছে এবং মসজিদ সরছে। মসজিদ করার বিস্তর জায়গা আছে। তার মানে আপনি প্রথম টুইট করেছিলেন যে এই মসজিদটা সরানো দরকার? না না, সে কথাটা আমি টুইট করেছিলাম, কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ মানে এয়ারপোর্টস অথরিটি তারা অনেকদিন ধরে চাইছে, এটা নিরাপত্তার প্রয়োজনেই চাইছে, রানওয়ে বাড়াবার প্রয়োজনেও চাইছে। স্যার, এতদিন চলছিল, কারো কোনো অসুবিধা হয়নি, এখন কেন মসজিদ সরানোর দরকার পড়লো? নানা মহলে প্রশ্ন উঠছে। ভালো রে ভালো, এতদিন তো তোলাবাজি চলছিল, এতদিন তো খুন খারাপি চলছিল, এতদিন তো তৃণমূলের যত চুরি চামারি এই পার্থর চাকরি দেবার জন্য লোকের কাছ থেকে টাকা তোলা এগুলো চলছিল। 56 কোটি টাকা তোর বাড়িতেই, না ওর রক্ষিতার বাড়িতেই পাওয়া গেছে। তো চলছিল, তাই বলে কি লোকে খেতে পাচ্ছিল না? লোকে কি খাচ্ছিল না, ঘুমোচ্ছিল না? সবই হচ্ছিল, কিন্তু কাজটা অনুচিত হচ্ছিল এবং সেটার বন্ধ করার দরকার ছিল। আমাদের সরকারে সেটা বন্ধ করেছে। 600 কোটি টাকা বিনিয়োগ রাজ্যে শিল্পপতি নতুন শুভেন্দু অধিকারীর হাত ধরে, কিভাবে দেখছে? এটা অত্যন্ত ইতিবাচক জিনিস এবং এই বিনিয়োগ এই সবে আরম্ভ হলো, আরও বহু বিনিয়োগ হবে। তার কারণ বিনিয়োগকারীরা যে পরিস্থিতি চান, যে রকম বাতাবরণ চান, এই সরকার সেই বাতাবরণটা দিতে বদ্ধপরিকর এবং সেই জন্য তারা এই বিনিয়োগের সপক্ষে সমস্ত কাজ করছেন। বিশেষত আইন শৃঙ্খলাটাকে একেবারে ঢেলে সাজাচ্ছেন।
তোলাবাজি একেবারে বন্ধ করছেন, সবসময় বন্ধ করা হয়তো সম্ভব হচ্ছে না। কিছু কিছু জায়গায় এখনও পুরনো লোক যারা আছে তারা তোলাবাজি করে যাচ্ছে, তাদেরকে প্রয়োজন মতো ধরা হচ্ছে। পুরনো বড় তোলাবাজ যারা ছিল তাদের এর মধ্যেই ভেতরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এইগুলো একটা অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ, এগুলো দরকার ছিল, অনেক দিন আগে ছিল, আগে থেকে। কিন্তু যে সরকার এতদিন ছিল তাদের প্রধান আয়ের রাস্তাই ছিল তোলাবাজি, নষ্টামি, এইভাবে চাকরি বেচে টাকা তোলা ইত্যাদি। এগুলো এবার বন্ধ হবে এবং এটা এর পক্ষে একটা অত্যন্ত, বিনিয়োগের পক্ষে একটা অত্যন্ত শুভ লক্ষণ। ঠিক যেমন রাজ্যে এই শিল্পের সুবিধা, অপরদিকে দেখা যাচ্ছে দল বদল ঘিরে একটা চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। 3 সাংসদকে সঙ্গে সঙ্গে জয়েন করানো, বিকেলে রাতেই তাদেরকে রাজ্যসভার প্রার্থী। এত গুণী লোক বিজেপিতে ছিল, কেন হঠাৎ এদেরকে নেওয়ার দরকার পড়লো? এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। এটা আমি গতকাল আরেকটা টিভি চ্যানেলে বলেছিলাম, এটা রাজনীতির বাধ্যবাধকতা, এর চেয়ে বেশি কিছু আমি বলতে রাজি মানে নেই। দিল্লি চাইছে, বললাম তো, এর চেয়ে বেশি কিছু আমি বলতে রাজি নেই। স্যার আরেকটা বিষয় হচ্ছে 21শে জুলাই যা জানা যাচ্ছে এনসিপিআই যে সাংসদগুলো রয়েছে যারা এনডিএ কে সমর্থন করবেন, তারা সরাসরি বিজেপির সঙ্গে মিশে যেতে চলেছে, এরকমটাই খবর। আমার কাছে এরকম কোনো খবর নেই। তোমার যদি থাকে, যদি তখন ঘটনাটা ঘটে তখন দেখা যাবে। এখন তো এরকম কোনো খবর অন্তত আমার কাছে নেই। আমি যতটুকু খবর রাখি এরকম কোনো খবর মিশে গেলে সায়নীর সঙ্গে আপনিও মিশে যাবেন? সায়নীর সঙ্গে আমি মিশে যাব? সায়নী যদি বিজেপিতে চলে যায়? সায়নীর নামে আমার রবীন্দ্র সরোবর থানায় নালিশ লেখানো আছে। সেই নালিশ এফআইআর হয়েছে কিনা জানি না। আমি অনেক দিন আগে তো লিখেছিলাম, 2020 না বা 21 সালে লিখেছিলাম। তারপরে একজন আইনজীবী আছেন, তিনি এটা নিয়ে নাড়াচাড়া করছেন, তার কাছ থেকে কিছুদিন হলো খবর পাইনি, খবর পাওয়া যাবে। কিন্তু সায়নী যে অপরাধ করেছে তার ক্ষমার কোনো প্রশ্ন ওঠে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয়েস দিতে চাইছেন না, বারবার কোর্টে যাচ্ছেন, অবশেষে ভয়েস দিতে বলা হয়েছে, হাইকোর্টের নির্দেশ। ভয়েস দিলে কি কিছু বেরিয়ে যাবে স্যার? অবশ্যই বেরিয়ে যাবে, তা নাহলে আপত্তি করছে কেন? তোমার ভয়েস চাইলে তুমি আপত্তি করবে, আমার ভয়েস চাইলে আমি আপত্তি করব? খুব চেঁচিয়ে বলবো। আমি তো রোজ দুবেলা এখানে ভয়েস দিচ্ছি, টিভিতে দিচ্ছি, তুমিও প্রশ্ন জিজ্ঞেস করছো, তুমিও দিচ্ছ। তাহলে অভিষেক কেন এত আপত্তি করছেন? এর মধ্যে একটা কিছু ঘাপলা আছে, যেটা অভিষেক দিলে বিপদে পড়বে, সেইটাই হচ্ছে ঘটনা। অ্যারেস্ট কি হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়? এ ভাই আমি বলতে পারবো না, এটা পুলিশ এত প্রশাসন। দুর্নীতি ওনার মাথায় রয়েছে, এত কিছু, গরু কয়লা বালি, আপনারা এত কিছু বলছেন, কি হবে আলটিমেট? কয়লা বালি এবং যেটা চোখের সামনে দেখা যাচ্ছে আয়ের সাথে সামঞ্জস্যহীন ব্যয়, বা আয়ের সাথে সামঞ্জস্যহীন স্থাবর সম্পত্তি, এগুলোর তো জবাবকে দিতে হবে। তো ইডি সিবিআই কেউই ছাড়বে না। ইডি সিবিআই এর আগে নানা রকম গাফিলতি হয়েছে এতদিন ধরে। আস্ত প্লেন কিনেছে, আমরা যা দেখলাম, আস্ত প্লেন। এরকম আরও বেরোবে, আস্ত প্লেন বেরোবে, আস্ত জাহাজ, শুনেছি নাকি দ্বীপ কিনেছে, সব বেরোবে আস্তে আস্তে। ঋতব্রত তৃণমূলের ভূমিকা নিয়ে আপনি কি বলবেন? ঋতব্রত তৃণমূল কিছুই বলবার নেই, কি মনে হচ্ছে? কিছুই মনে হচ্ছে না। হাস্যকর তো বটেই, কারণ যে দলটা কোনোদিন কোনো মতাদর্শ ছিল না, যে দলটা টিকে ছিল শুধু এমনি টাকা খাবলানোর ওপরে, সেই খাবলানোর সুযোগ চলে গেছে, তার ফলে দলটা ভেঙে গেছে। আগামী দিনে আরও ভাঙবে, কারণ তো তোমার ব্যাংক অ্যাকাউন্ট তো সিজ হয়ে গেছে। এখন তা ব্যাংক অ্যাকাউন্টের বাইরেও টাকা থাকে প্রচুর। মমতার কি ভুল হয়েছিল বহিষ্কৃত একটা সিপিএম থেকে বহিষ্কৃত নেতাকে নিয়ে? সে তো মমতা বলতে পারবে, আমি জানি না। সিপিএম থেকে বহিষ্কৃত কাকে? ঋতব্রতকে। এরকম মমতা অনেককে নিয়েছে। ঋতব্রতকে নিয়ে ভুলকে, ঋতব্রতকে যদি না নিত, অন্য কারুকে নিত, তাহলে একই ফল হতো, অন্য কেউ একটা লিডার হয়ে যেত। স্যার 2 মাসের সরকার, শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী, তার ভূমিকা নিয়ে কি বলবেন? কেমন দেখছেন এখনো পর্যন্ত? অসাধারণ সাহসী ভূমিকা। সাহস জিনিসটা খুব বড় আকারের দরকার। যেভাবে যেভাবে শুভেন্দু অধিকারী বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন,
এবং খুব পরিষ্কার ভাষায় বলছেন যে এই সমস্ত পদক্ষেপ আমি নেব, যেমন নাকি এই গুন্ডা দমন আইন, এই গুন্ডা দমন আইনের মতন একটা আইন এত অনেক দিন আগে করা উচিত ছিল, কেউ করতে পারেনি। কারণ তৃণমূল সরকার, তৃণমূল পার্টি নিজেরাই গুন্ডাদের দল ছিল, তো সেটা কেউ করতে পারেনি, সেটা শুভেন্দু অধিকারী করে দেখিয়েছেন। আরও এরকম ধরনের বেশ কিছু করে দেখাবেন এবং করে খুব পরিষ্কার করে বলবেন। এটা একটা শুভেন্দু অধিকারীর এটা মানে অত্যন্ত উল্লেখযোগ্য একটা লক্ষণ, একটা উল্লেখযোগ্য ফিচার। হ্যাঁ, মুখ্যমন্ত্রী হিসেবে শুধু সদর্থক না, আমি যেটা বলবো সদর্থক তো বটেই, ইতিবাচক তো বটেই, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে সাহসী ভূমিকা, অত্যন্ত সাহসী। বারুইপুরের ক্ষেত্রেও সেই বোল্ড ভূমিকাই পালন করছে, সেই সাহসী ভূমিকা দেখা গেছে বারুইপুরের ক্ষেত্রে।